আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি লেভেলের কিছু গুরুত্বপূর্ণ টপিক প্লবতা, আর্কিমিডিসের নীতি, তরলে বস্তুর ভাসন ও নিমজ্জন এই টপিকগুলো কভার করার চেষ্টা করব। প্রথমে আসি প্লবতা কি। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর ঊর্ধ্বমুখী যেই লব্ধি বল প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। তো এটা আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে আছে একটা প্যারাশুট। তো এই প্যারাশুটটা এয়ার এক্সপোজড, এটা যখন নিচের দিকে পড়তে থাকবে বাতাসের কণাগুলা এই প্যারাশুটের উপর ঊর্ধ্বমুখী একটা ধাক্কা বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলতেছি কি প্লবতা। সেকেন্ড এক্সাম্পলটা যে আছে, এখানে কি আছে, তরল একটা বস্তুকে কঠিন বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই কঠিন বস্তুর উপর তরল কি করবে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তরল কর্তৃক বস্তুর উপর এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলতেছি কি প্লবতা, ঠিক আছে। এখানে একটা কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া তরল কেন এই কঠিন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে? তো এটার অ্যান্সারটা আমি আপাতত রাখে দিতেছি, তোমরা পরবর্তী টপিকগুলো পড়ানোর সাথে সাথে অ্যান্সারটা পেয়ে যাবা। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, আর্কিমিডিসের নীতি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তোমরা হয়তো বা সবাই একটা জিনিস ফিল করছো, পানিতে যখন একটা বস্তুকে তোলার ট্রাই করছো, ওই বস্তুটার কিন্তু ওজনটাকে কম মনে হয়েছে, তাই না? অনেক হালকা মনে হয়েছে। তো এটার কোয়েশনটার মাথায় হয়তো বা আসছে যে কেন এরকম ফিল হয়েছে, পানিতে কেন একটা বস্তুকে হালকা মনে হয়। হয়তো বা অনেকে অ্যান্সারটা জানো না বা পাও নাই। তো আজকে এটার অ্যান্সারটা পাবা আর্কিমিডিস নীতি থেকে। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। আমরা প্রথমে দেখি যে এইখানে একটা বস্তু কি আছে, পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, তাই না? তো এই বস্তুর অবশ্যই একটা সেলফ ওয়েট আছে বা ওজন আছে, অ্যান্ড যেটাকে আমরা বলতে পারি কি বাতাসে তার ওজন কত সেটাই, ঠিক আছে। সেটা কি ডব্লিউ এয়ার বা ডব্লিউ, সেটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। ওজন সবসময় কিন্তু নিচের দিকে কাজ করে, এবং এই বস্তুর উপর একটা বল কাজ করবে উপরের দিকে, সেটাকে আমরা বলতেছি কি প্লবতা। প্লবতা সবসময় উপরের দিকে কাজ করে। তো প্লবতাটা কোথায় থেকে আসছে এবং উপরের দিকে কেন কাজ করতেছে সেটার অ্যান্সারটা নেক্সট স্লাইডে পেয়ে যাবা। তো আপাতত এটাই জানো যে উপরের দিকে একটা বল কাজ করতেছে, যেটাকে আমরা প্লবতা বলতেছি, ঠিক আছে। তো এই বস্তুটার পানিতে কতটুকু ভর বা কতটুকু ওজন বাকি থাকবে সেটা আমি কেমনে বুঝতে পারবো? তো পানিতে যে ওজনটা বাকি থাকবে সেটা আসলে কি, এই যে দুইটা বল আছে, দুইটা বলে লব্ধি বলের সমান হবে না। কারণ ওজনও তো একটা বল, ওজন কাজ করছে নিচের দিকে এবং এই প্লবতাটা কাজ করছে উপরের দিকে, ঠিক আছে। তো দুইটা বল একটা আরেকটার বিপরীত দিকে হওয়াতে এদের লব্ধি বলটাই বাকি থাকবে। রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে, সেটাই আসলে কি এখানে পানিতে বস্তুটার ওজনের সমান হবে, ঠিক আছে। তো আমরা তাহলে লিখতে পারি কি ডব্লিউ ওয়াটার যেটা বা লব্ধি বল যেটা আছে সেটা সমান কি লিখতে পারি, ডব্লিউ এয়ার বাতাসে বস্তুটার ওজন মাইনাস প্লবতা, তাই না? যেহেতু এই একটা বিপরীত দিকে আছে, তো এখান থেকে লিখতে পারি কি ডব্লিউ এয়ার সমান কি লিখতে পারি, ডব্লিউ এয়ার মাইনাস ডব্লিউ ওয়াটার সমান লিখতে পারি কি এফ বি। দ্যাট মিনস একটা বস্তুর যে প্রকৃত ওজন মাইনাস এইখানে যে বস্তুটার ওজন ফিল হবে পানিতে ওজন, সেটা সমান কী হবে, প্লবতার সমান, ঠিক আছে। মানে উপরের দিকে যতটুকু বল প্রয়োগ করবে ঠিক ততটুকু পরিমাণ বলই কিন্তু এখানে কমতেছে। ডব্লু থেকে কতটুকু পরিমাণ কমবে, যতটুকু উপরের দিকে কাজ করতেছে ততটুকুই কিন্তু কমবে, তাই না? সেটা হওয়ারই কিন্তু কথা ছিল। সো এটাই কিন্তু তোমরা ফিল করো যে এতটুকু ওজনেই তোমরা কিন্তু কম ফিল করো। যখন পানিতে একটা বস্তুকে তোলা ট্রাই করো, তখন কিন্তু তোমার কাছে যে হালকা মনে হয়, কতটুকু হালকা মনে হয়, ঠিক এফবি পরিমাণেই হালকা মনে হয়, ঠিক আছে। তো এইটা নিয়ে কিন্তু আর্কিমিডিসের নীতিটা আছে। আর্কিমিডিস বলছে কি কোনো বস্তুকে তরলে ডুবালে ওই বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। মানে আমরা যে ওজনটা ফিল করতেছিলাম যে কমতেছে, সেটা কিন্তু বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। সেটা বোঝার জন্য আমরা এই চিত্রটা একটু দেখি। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি এই তরলে প্রবেশ করাই, তো অবশ্যই বস্তুর কি আছে, বস্তুর একটা আয়তন আছে। এই বস্তু কি করবে, সে তার আয়তনের সমান পরিমাণ জায়গা দখল করবে। তো এখানে তার আয়তনের সমান পরিমাণ জায়গা দখল করার কারণে কি হবে, এখানে যে পানিটা ছিল সেটা কি করবে, এই যে এই ছিদ্র দিয়ে আইসা পইরা এই পাত্রে জমা হবে, যেটা আমরা সেকেন্ড চিত্রতে দেখতে পারতেছি এখানে, ঠিক আছে। তো এইখানে যে উপরের দিকে বলটা কাজ করতেছে, যেটাকে আমরা প্রবতা বলতেছি এফ বি, সেটা কি হবে, এইখান থেকে যে অপসারিত পানিটা হচ্ছে সেই পানির ওজনের সমান হবে, ঠিক আছে। এটাই আর্কিমিডিস বলতেছে। এটা দেখো বস্তুর হারানো ওজন যেটা এফবি বলতেছিলাম, সেটা কি হবে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে, ঠিক আছে। এই যে তরলটা আছে এটার ওজনের সমান হবে। তো এই জিনিসটা যদি একটু খেয়াল করি, আমরা বলতে পারি কি এইখানে যে পানিটা আছে সেই পানির ওজন ডব্লিউ সমান কি লিখতে পারি, বা এটাকে তো আসলে আমরা প্লবতাই বলতেছিলাম, প্লবতা এফবি সমান আমরা কি বলতে পারি, এই পানির ওজন যেটা এম ডব্লিউ ইন্টু
পানির ভর ইন্টু পানির ভর ইন্টু জি, ঠিক আছে। তো পানির ভরটা কী হবে, বা পানির এটা যদি লিকুইড নিয়ে যে কোনো রোয়েল ভি ইন্টু জি, তাই না? তো প্লবতা কি আসতেছে, রোয়েল ভিজি। তো আর্কিমিডিসের নীতি অনুসারে প্লবতার মানটা কত আসা উচিত, রোয়েল ভিজি। আমরা নেক্সট স্লাইডে এটা প্রুফ করে দেখাবো যে এটাই আসতেছে এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। প্লবতার গাণিতিক সূত্র, এটাও কিন্তু ভাই আর্কিমিডিসের নীতি থেকে প্রাপ্ত। তো আর্কিমিডিসের কথা অনুসারে বা নীতি অনুসারে কী ছিল, প্লবতার মানটা কার সমান হওয়ার কথা ছিল, রো এল ভিজির সমান হওয়ার কথা ছিল, তাই না? তো এটা আমরা এখন প্রুফ করব এই জায়গায়, যে প্লবতার মানটা রো এল ভিজির সমান হয় এবং এটা ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করে, সেটা আমরা এখানে প্রুফ করব। তো এইটা জিনিসটা বোঝার জন্য আমরা ফার্স্টে চিত্রটা ভালো করে বুঝি। তো এখানে কি আছে, তরলের মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করা হয়েছে, ঠিক আছে। এই বস্তুটা কিন্তু আবদ্ধ একটা বস্তু, ঠিক আছে। এটার ভিতরে কিন্তু তরল প্রবেশ করতে পারবে না, চারদিক দিয়ে আবদ্ধ। তো এটা কিন্তু আমরা ইন্টেনশনালি এটার শেপটা কিন্তু সিলিন্ড্রিক্যাল নিচ্ছি, ঠিক আছে। কারণ অন্য যে কোনো শেপ নিলেও কিন্তু অ্যান্সারটা মানে আলটিমেট প্লবতার ফর্মুলাটা কিন্তু সেমই আসতো। বস্তুর শেপের উপর কিন্তু প্লবতার ফর্মুলা ডিপেন্ডেন্ট না, বাট আমরা প্রমাণের সিম্পলিসিটির জন্য কিন্তু আমরা সিলিন্ড্রিক্যাল শেপটাই নিচ্ছি, ঠিক আছে। তো এই বস্তুটা উপর তরল কিন্তু চারদিক থেকেই বল প্রয়োগ করবে, যে পার্টটাতে আসলে তরলের সাথে কানেক্টেড আছে ওই পার্টে কিন্তু তরল বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করলে দেখবা যে এই যে সাইড দিয়ে যে বলটা প্রয়োগ করতেছে, এই সাইড দিয়ে প্রত্যেকটা পয়েন্টে অপোজিটে আরেকটা বল থাকবে কিন্তু, ঠিক আছে, এবং এরা একই গভীরতায় অবস্থান করতেছে। তো দ্যাট ইজ ওয়াই এই বলের মানও সেম হবে। তো সেম মানের এবং বিপরীত দিকে বল থাকার কারণে আলটিমেটলি এই সাইড দিক দিয়ে সবগুলো নেট মান যেটা বা রেজাল্ট্যান্ট যে ফোর্সটা আছে সেটা কত হবে, 0 হবে। তো এটা নিয়ে আমার ভাবতে হবে না, বাট বাকি থাকবে কি, উপরের দিকে এই যে উপরের সারফেসের উপর একটা বল কাজ করবে, সেটা অবশ্যই নিম্নমুখী হবে, কারণ উপরের যে সারফেসটা আছে সেটা কিন্তু তরলে এক্সপোজড, নিচের পার্টে কিন্তু কোনো তরল নাই, ঠিক আছে, কারণ এটা আবদ্ধ পাত্র। তো উপরের দিক থেকে অবশ্যই নিচের দিকে বলটা প্রয়োগ করার সুযোগ পাবে। তো উপরের দিকে বলটা আমরা ধরতেছি F1, উপরে থেকে নিচের দিকে মানে নিম্নমুখী বল, F1টা কী হবে, নিম্নমুখী বল, নিম্নমুখী বল, ঠিক আছে। আর একটা বল এখানে থাকবে কি, যে নিচের যে সারফেসটা আছে, নিচের তলে তরল উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা বলতেছি F2। এই F2টাকে আমরা কি বলবো, ঊর্ধ্বমুখী বল। তাই এখানে চিত্র থেকে ইজিলি বুঝতে পারতেছি এই বস্তুর যে উপরের সারফেসটা আছে সেটা কিন্তু তরলের উপরে তল থেকে H1 গভীরতায় আছে এবং নিচের সারফেসটা H2 গভীরতায় আছে, ঠিক আছে। তো এবং এই বস্তুর উচ্চতা যদি H হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি কি, H সমান H2 মাইনাস H1। এটা কিন্তু এই চিত্র দেখলে ইজিলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই বস্তুর যে ভলিউমটা ভি সমান আমরা কি লিখতে পারি, এরিয়া এ ইন্টু এইচ, তাই না। তো আমরা আগের লেকচার থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হলো গিয়ে কি, প্রেশার পি সমান কী ছিল, এফ বাই এ। সুতরাং এফ সমান আমরা কি লিখতে পারি, পি ইন্টু এ, তাই না। তো আমরা তাহলে H1 গভীরতায় যদি আমরা F1 ফোর্সটা বার করতে চাই, এই F1 সমান কি লিখতে পারি, P1 ইন্টু এ। তো এটাকে লিখতে পারি কি, P1 সমান কি লিখতে পারি, H1 রো জি ইন্টু এ। তোমরা যদি খেয়াল করে থাকো এখানে P1টা অ্যাকচুয়ালি কি, P1টা হলো গিয়া এই যে এ এরিয়ার উপর যেই প্রেশারটা ফিল হইতেছে সেটা, ঠিক আছে। এই এরিয়াটা কিন্তু পানির উপরিতল বা তরলের উপরিতল থেকে H1 গভীরতায় আছে। তো আমরা লাস্ট লেকচারে কিন্তু এটা দেখছিলাম যে H1 গভীরতায় তরলের জন্য যে প্রেশারটা সেটা কী হবে, H1 রোজি হবে, ঠিক আছে। তো আমরা তরলের যে প্রেশারটা তরলের যে ঘনত্বটা আছে সেটাকে আমরা রো এল দ্বারা এক্সপ্রেস করতেছি। আমরা যদি এখন H2 গভীরতায় যে ঊর্ধ্বমুখী বলটা F2 এটা যদি হিসাব করতে চাই, এটা কী হবে, P2 ইন্টু এ। তো P2 সমান কী হবে, H2 রো এল জি এ, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা বলের মধ্যে রো এল জি এ কমন আছে, H1 H2 এই দুইটা উচ্চতা বা দুইটা যে মান দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো যেহেতু এখানে চিত্র থেকে ক্লিয়ারলি ভিজিবল এই H2 মানটা H1 থেকে কী হবে, বড় হবে, অবভিয়াসলি বড় হবে, তাই না। এই H2 গ্রেটার দেন H1, তো অবশ্যই সুতরাং F2 মানটাও F1 থেকে বড় হবে, তাই না। দ্যাট মিনস এই F2 মানটা কী ছিল, ঊর্ধ্বমুখী বল, F1 মানটা ছিল কি, নিম্নমুখী বল। তো যেহেতু এখানে ঊর্ধ্বমুখী বলটা বেশি বা বড় হচ্ছে, তাহলে অবশ্যই এই বস্তুটা নেট যে বা রেজাল্টেন্ট যে ফোর্সটা ফিল করবে সেটা কোন দিকে ফিল করবে, উপরের দিকে। তো দ্যাট ইজ ওয়াই প্লবতা কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করে, প্লবতা অলওয়েজ ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি,
এই F2 মাইনাস F1 যেটাকে আমরা প্লবতা বলতেছি, প্লবতা FB সমান কি লিখতে পারি, F2 মাইনাস F1। তো এই F2 মানে কি ছিল, H2 রো L জি এ মাইনাস H1 রো L জি এ, তাই না? আমরা যদি রো L জি এ কমন নেই তাহলে কি থাকতেছে, H2 মাইনাস H1। তো এই H2 মাইনাস H1টা কি ছিল, রো L জি এ। H2 মাইনাস H1 সমান কিন্তু আমরা H লিখতে পারি, এই বস্তুর যে উচ্চতা সেটা সমান। তো এইখানে রো L জি আর এ এর সমান লিখতে পারি কি ওই বস্তুর ভলিউম ভি এর সমান, তাই না? তো সুতরাং প্লবতা FB সমান আমরা কি লিখতে পারি, ভি রো L জি, তাই না? তো এটাই কিন্তু আমাদের প্রুফ করা টার্গেট ছিল যে বস্তুর যে প্লবতার মানটা সেটা কি হবে, ভি রো L জি হওয়ার কথা ছিল, তাই না? আর্কিমিডিসের নীতি অনুসারে এটা কিন্তু আমরা প্রুফ করার কথা ছিল, এবং এই যে বলটা ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করেছে সেটা দেখানোর কথা ছিল। তো আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি এখান থেকে, ঠিক আছে? যেহেতু এখানে F2 মানটা বড়, অবশ্যই এটা ঊর্ধ্বমুখী বল হবে, এবং এখানে প্লবতার মানটা কি হচ্ছে, ভি রো L জি, সেটাই কিন্তু আর্কিমিডিস বলছিল। দেখো ভি রো L জি, ঠিক আছে? আমরা আমাদের পরবর্তী স্লাইডে মুভ করি। বিভিন্ন বস্তুর জন্য প্লবতা, আমরা যদি একই আয়তনের ভিন্ন ভিন্ন বস্তু নিই, এই একই আয়তনের ভিন্ন ভিন্ন বস্তুর জন্য প্লবতার মান সেম হতে হবে, নট নেসেসারি। প্লবতার মান ডিপেন্ড করে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর, ঠিক আছে? বস্তুর সম্পূর্ণ আয়তনের উপর না কিন্তু। তো বস্তুর আয়তন যতটুকু নিমজ্জিত থাকবে ঠিক ততটুকু পানি বা ততটুকু তরলে অপসারিত হবে, অ্যান্ড প্লবতার মান কিন্তু ওই অপসারিত আয়তনের বা অপসারিত তরলের যে তোমার ওজনটা আছে সেই ওজনের সমান হবে, ঠিক আছে? এখানে যদি চিত্রটা খেয়াল করি, এখানে আমি তিনটা বস্তু নিছি, তিনটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের বস্তু, বাট এগুলোর আয়তন কিন্তু সেম, ঠিক আছে? তো প্রথম বস্তুটা পানির মধ্যে অল্প পরিমাণে নিমজ্জিত হবে, ঠিক আছে? দ্বিতীয় বস্তুটা আর একটু বেশি পরিমাণে, তৃতীয় বস্তুটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হচ্ছে, ঠিক আছে? তো তিন ক্ষেত্রে অপসারিত পানির পরিমাণ, যেহেতু এখানে পানিটা অপসারণের জন্য কোনো পথ দেয় নাই, তো এখানে পানির ভলিউম কতটুকু বৃদ্ধি পাইছে সেটা দেখলে হবে আর কি। তো এখানে পানির ভলিউম এই যে এই এতটুকু কিন্তু বৃদ্ধি পাইছে, ঠিক আছে, অল্প পরিমাণে। অ্যান্ড এই কেসে কী হয়েছে, আগের তুলনায় বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে, কারণ কি এখানে পানিতে নিমজ্জিত অংশের পরিমাণটা বেশি। অ্যান্ড থার্ড কেসে কী হচ্ছে, সম্পূর্ণ বস্তুটা যেহেতু নিমজ্জিত অবস্থায় আছে, ইন দ্যাট কেস এইখানে যে ভলিউমটা যে রাইজ হয়েছে সেটার পরিমাণটা সব থেকে বেশি, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে কোনো তরলে একটা বস্তু নিমজ্জিত করলে ওই বস্তুর যতটুকু অংশ নিমজ্জিত হবে সেটার উপর প্লবতা ডিপেন্ড করবে, ঠিক আছে? আমরা আজকের শেষ টপিকে চলে যাই, তরলে বস্তুর ভাসন ও নিমজ্জন। এই টপিকটা অনেকের কাছে কনফিউজিং মনে হয়, বাট আশা করি আজকে লেকচারের পর কোনো রকম প্রবলেম ফেস করবে না। তো আমি সাইডে কিছু নোটেশন লিখে দিছি, এই জিনিসগুলো খেয়াল রাখবো, পরবর্তী স্লাইডেও এই জিনিসগুলো ইউজ করা হইতে পারে। সো লাইক ভিএস দ্বারা মিন করছি আমরা সাবমার্সড বা কঠিন বস্তুর ডুবন্ত অংশের আয়তন, ভি দ্বারা কঠিন বস্তুর সম্পূর্ণ অংশের আয়তন, এবং পরবর্তীতে বাকিগুলো লিখে দেওয়া হয়েছে, এগুলো খেয়াল করে নিও। একটি কঠিন বস্তুকে কোনো তরলে ছেড়ে দিলে ওই বস্তুটি তরলে ভাসবে বা ডুববে, সেটা ডিপেন্ড করে কিসের উপর, বা সেটা আমি কীভাবে বুঝতে পারবো সেটা বোঝার জন্য আমরা এই চিত্রের দিকে খেয়াল করি। প্রথমে আমরা সম্পূর্ণ কঠিন বস্তুটাকে যদি তরলে নিমজ্জিত করি, নিমজ্জিত করার ফলে এর উপর একটা কী থাকবে, ঊর্ধ্বমুখী বল থাকবে, যেটাকে আমরা প্লবতা বলতেছি, ঠিক আছে? এই প্লবতার মান কী হবে, FB সমান ভি সম্পূর্ণ আয়তন রো L জি, ঠিক আছে? ভি রো L জি, ঠিক আছে? এবং ওই বস্তুর যে সেলফ ওয়েটটা আছে সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? তার ওজন যেটা সেটা নিচের দিকে কাজ করবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই যে ডব্লিউর মানটা গ্রেটার দেন যদি FB হয়, ডব্লিউর মানটা যদি FB থেকে বড় হয় তাহলে কী হবে, এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, তাই না? সেটা সম্পূর্ণ ডুবতে ডুবতে নিচের দিকে পড়তে থাকবে। তো এটা দেখো আমি বাম পাশে লিখে দিছি, সেকেন্ড কেস যেটা আছে, এই যে কেসটা ডব্লিউ গ্রেটার দেন FB, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমরা বলি এই FBর মানটা যদি ডব্লিউর থেকে বড় হয়, এই FB গ্রেটার দেন যদি ডব্লিউ হয়, তখন কী হবে, এই বস্তুর উপরের দিকে রেজাল্ট্যান্ট একটা ফোর্স ফিল করবে এবং এই বস্তুটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? অ্যান্ড উপরে ওইটা আংশিক দুই পাশে বাঁচতে থাকবে, ঠিক আছে? তো এটা কোন কেসে, আমি বাম পাশে দেখো লিখে দিছি, এই FBর মানটা গ্রেটার দেন কী হবে, ডব্লিউ হবে। আর যদি এরকম হয় যে বস্তুটা দুইটাই সমান, এই FB এবং ডব্লিউ বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল এবং নিচের দিকে কাজ করা ওজন দুইটাই যদি সমান হয়ে যায়, ইন দ্যাট কেস কী হবে, বস্তুটা উপরেও যাবে না নিচেও যাবে না, বস্তুটা যেই জায়গায় রাখা হবে সেই জায়গায় নিমজ্জিত হবে, সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে বাঁচতে থাকবে, ঠিক আছে? এটা কোন কেসে দেখো তো, তার যে কেসটা লিখে দিছি সেটা, ঠিক আছে? এটা কি হবে, এই FB সমান ডব্লিউ, ঠিক আছে? তো এই তিনটা কেস এখানে লিখে দিছি, তুমি চেক করে দেখতে পারো এখানে। চলো আমরা এই তিনটি কেস এলাবোরেটলি ডিসকাস করি। প্রথমে যে কেসটা আসছিল, বস্তুর ওজন প্লবতার থেকে যদি বেশি হয়,
তো আমরা চিত্রের দিকে খেয়াল করি, এই ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, ঠিক আছে। ডব্লিউ, এই ডব্লিউ সমান আমরা লিখতে পারি কি বস্তুর ভর ইন্টু জি, এবং প্লবতা কোন দিকে কাজ করবে, উপরের দিকে, এবং এটার মান কি হবে এফ বি সমান, যেহেতু সম্পূর্ণ বস্তুটা ডুবছে, সম্পূর্ণ আয়তন ভি রো এল লিকুইডের ঘনত্ব ইন্টু জি, ঠিক আছে। তো প্রথম কেস থেকে আমরা লিখতে পারি কি, প্রথম কেসে ডব্লিউ গ্রেটার দেন কি হবে এফ বি হবে, তাই না। এই ডব্লিউর মান কত হবে, এম জি গ্রেটার দেন ভি রো এল জি। তো এম সমান কি ছিল, বস্তুর ভর, এই বস্তুর ভর সমান কি লিখতে পারি, বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন, জি গ্রেটার দেন ভি রো এল জি। তো এখানে দেখো বস্তুর আয়তন ভি এবং তরলের যে আয়তনটা, যতটুকু তরল অবশ্যই হতে হবে, দুইটা সমান, যেহেতু সম্পূর্ণটা নিমজ্জিত হয়েছে এবং জি জি কাটা যাচ্ছে। তো আমরা আলটিমেটলি কি লিখতে পারতেছি, রো এস গ্রেটার দেন রো এল। দ্যাট মিনস আমরা বলতে পারি কোনো একটি কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত বা তরলে ছাড়লে ওই কঠিন বস্তুটার ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে ওই কঠিন বস্তুটা তরলে ডুবতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে করাই দিই, সেটা হলো গিয়ে যেহেতু এখানে ডব্লিউর মানটা বড়, তো ডব্লিউর বা ওজনের কিছু পার্ট কিন্তু থেকে যাবে, ওজনটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে হারায় যাবে না। তো এই ক্ষেত্রে পানিতে যে ওজনটা হবে সেটা হবে কি, ডব্লিউ ওয়াটার সমান আমরা লিখতে পারি ডব্লিউ মাইনাস এফ বি, ঠিক আছে। আমরা সেকেন্ড কেসে মুভ করি। সেকেন্ড কেসটা কী ছিল, ডব্লিউ এবং এফ বি সমান। তো এই কেসে কী হবে, বস্তুটার উপর যে ওজনটা কাজ করতেছে নিচের দিকে, ডব্লিউ সমান এম জি, এবং বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে, যেটাকে আমরা প্লবতা বলি, এফ বি সমান কী ছিল, এখানে যেহেতু সম্পূর্ণ অংশটাই নিমজ্জিত অবস্থায় আছে, আমরা লিখতে পারি কি ভি রো এল জি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে, ডব্লিউ এবং এফ বি দুইটার মানই সমান হবে, তাই না। তো আমরা লিখতে পারি কি, এই এম জি সমান লিখতে পারি ভি রো এল জি, ঠিক আছে। তো এম সমান লিখতে পারি কি, বস্তুর এম সমান ছিল কি বস্তুর ভর সমান লিখতে পারি কি বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন ইন্টু জি ইকুয়াল টু ভি রো এল জি। তো এখানে আগের মতো লিখতে পারি কি ভি জি কাটা যাচ্ছে, তো আমরা লিখতে পারতেছি কি আলটিমেটলি এই রো এস সমান রো এল, ঠিক আছে। তো আমরা বলতে পারি কি, যদি একটি কঠিন বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি, ওই কঠিন বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয়, তাহলে ওই বস্তুটা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাঁচতে থাকবে, সেটা নিচেও যাবে না, উপরে উঠবে না, সম্পূর্ণটা নিমজ্জিত অবস্থায় থেকে সেটা বাঁচতে থাকবে, ঠিক আছে। সেটার উপর কোনো রকম ফোর্স তখন আর থাকবে না, নেট ফোর্স জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে কোনো রকম ফোর্স আর বাকি থাকতেছে না, ও নিচের দিকে যে বলটা এবং উপরের দিকে বলটা সমান, সেই কারণে সমস্ত বলটা এখানে কি হয়ে যাচ্ছে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে এই এফবির কারণে, ঠিক আছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো আমি বলতে পারি কি, এই ক্ষেত্রে বস্তুর সম্পূর্ণ ওজনই হারাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে বস্তু তার সম্পূর্ণ ওজন হারাবে, ঠিক আছে। অর্থাৎ ডব্লিউ ওয়াটারের মান কত হবে, ডব্লিউ ওয়াটার সমান হবে কি, ডব্লিউ মাইনাস এফ বি ছিল, তো এটার মানটা কত হবে, জিরো হবে, তাই না, কারণ দুইটা সমান এবং বিপরীতমুখী। তো এই বস্তুটা তার সমস্ত ওজনই পানিতে হারাবে। তো আমরা পরবর্তী কেস 3তে মুভ করি। কেস 3টা কিন্তু এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট, অনেকে এটা নিয়ে প্রবলেম ফেস করে, বাট ভালো করে মনোযোগ দিলে এটা অনেক ইজি লাগবে আশা করি। তো আমরা দেখি এই কেস 3টা কী ছিল। কেস 3টা ছিল কিন্তু, আমি যদি এই বস্তুটাকে, এই কাঠের টুকরোটাকে আমি যদি সম্পূর্ণভাবে ডুবাইতাম, ডুবানো হইলে এই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করতো, সেটাকে আমরা বলতেছি কি এফবি, প্লবতা, ঠিক আছে। এই এফবিটা কিন্তু সম্পূর্ণ বস্তুটা ডুবানো হইলে যে প্লবতাটা কাজ করতো সেটা। তো সম্পূর্ণ বস্তুর জন্য প্লবতাটা কত হবে, সম্পূর্ণ ভলিউম ভি রো এল ইন্টু জি, ঠিক আছে। এবং ওজন কোন দিকে কাজ করতেছে, নিজের দিকে, ডব্লিউ সমান কী হবে, এম জি। তো এই ক্ষেত্রে কী হবে, অবশ্যই সম্পূর্ণ বস্তুটা ডুবানো হইলে এই এফ বির মানটা কী হবে, গ্রেটার দেন ডব্লিউ হবে। তো আমরা লিখতে পারি কি ভি রো এল জি গ্রেটার দেন এম জি। তো ভি রো এল জি গ্রেটার দেন এম সমান কী ছিল, বস্তুর ভর, রো এস ইন্টু ভি জি। তো এখন আমরা চাইলে আগের মতো কাটতে পারি, জি ভি কাটতে পারি, জি ভি কাটলাম, থাকতেছে কি রো এল গ্রেটার দেন রো এস। সো এখান থেকে আমরা কি বলতে পারি, তো এখান থেকে আমরা কি বলতে পারি, বলতে পারি যে যদি কোনো কঠিন পদার্থকে তরলে ছাড়া হয়, তাহলে যদি কঠিন পদার্থের ঘনত্ব তরলের থেকে কম হয়, তাহলে বস্তুটি আংশিক ডুবে বাঁচতে থাকবে, ঠিক আছে। দ্যাট মিনস তার কিছু পার্ট বাঁচবে আর কিছু পার্ট ডুববে। তো এই কেসে আসলে কি, এই কেসেও আগের মতো বস্তুটা সম্পূর্ণ ওজনে হারায় যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে বস্তুর পানিতে যে ওজনটা ডব্লিউ ওয়াটার সমান কি লিখতে পারি, জিরো।
তো আরেকটা এক্সট্রা পার্ট বলে রাখি, যেটা আসলে ম্যাথে অনেক আসে, সেটা হলো কি অনেক সময় কোয়েশনে চাই যে ওই বস্তুটার কতটুকু আয়তন বা কতটুকু অংশ ডুববে এবং কতটুকু অংশ বাঁচতে থাকবে সেটা বাহির করা, ঠিক আছে। তো বস্তুটার যেহেতু এই কন্ডিশনটা একটু খেয়াল করে দেখো, যেহেতু এই কন্ডিশনে এফবির মানটা বড় হয়ে যায়, তো এই কন্ডিশনে এফবির কারণে এই উপরে যে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে, সেই ফোর্সের কারণে বস্তুটা কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। অ্যান্ড কোনো একটা মোমেন্টে এরকম অবস্থায় থাকে আর কি। তো যখন এই অবস্থায় থাকে তখন কিন্তু আসলে কি বস্তুটা এফবির মানটা কমে যায়, ঠিক আছে। এটাকে আমরা ধরছি নিউ এফবি ড্যাশ, কারণ এই ক্ষেত্রে কিন্তু আগের মতো সম্পূর্ণ আয়তনটা ডুবে নেয়, আগে সম্পূর্ণ আয়তনটা ডুবে ছিল, এখন কিন্তু পার্শিয়ালি আয়তনটা ডুবে আছে, ঠিক আছে। তো এখন যেই আয়তনটা ডুবে আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ভিএস, ডুবন্ত অংশের আয়তন আর কি। এটা আমি কিন্তু আগেও লিখে দিয়েছিলাম, শুরুতে এই নোটেশনগুলো সব লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এফবি ড্যাশের মানটা কি হবে, ভি রো জি, ঠিক আছে, ভিএস রো জি হবে, ঠিক আছে। অ্যান্ড এই ক্ষেত্রে যে ওজনটা কাজ করতেছে বস্তুর নিচের দিকে, সেটা কি হবে, এমজি। তো এই এমজির মানটা কিন্তু এফবি ড্যাশের সমান হবে এক্স্যাক্টলি, কারণ এই অবস্থায় কিন্তু বস্তুটা স্টেবল আছে, এটা উপরের দিকে মুভ করতেছে না, নিচের দিকে মুভ করতেছে না, দ্যাট মিন্স বস্তুটা ব্যালেন্সড। ডব্লিউ সমান এফবি ড্যাশ আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে। তো ডব্লিউ সমান কী ছিল, এমজি ছিল, এবং এফবি ড্যাশ সমান লিখতে পারি কি ভিএস রো জি লিখতে পারি। তো এই ভি এম সমান কি লিখতে পারি, রো এল রো এস ভি জি, এখানে তো রো এল ছিল, সমান ভিএস রো এল জি। তো এখানে দেখো ভাই আমরা কাটতে পারি কি, জি জি কাটতে পারি। তো বাকি থাকে কি এখানে, এই ভি ভি বাই ভিএস সমান আমরা লিখতে পারি কি রো এল বাই রো এস, তাই না। তো খেয়াল করে তোকে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি এস বাই ভি সমান কি লিখতে পারি, রো এস বাই রো এল। তো এটা তারা কি মিন করে, ভালো করে খেয়াল করে দেখো, বাম পাশে যে পার্টটা আছে সেটা কি ভি এস বাই ভি। ভি এস বাই ভি মানে কি, ভি এস ছিল কি ডুবন্ত অংশের আয়তন, ভি ছিল কি সম্পূর্ণ বস্তুর আয়তন। তো ভি এস বাই ভি তারা কি মিন করবে, বস্তুর কতটুকু অংশ, মানে টোটাল আয়তনের কত অংশ ডুবে আছে সেটাই না। তো আমরা কিন্তু এটা লিখতে পারি এখানে ভি এস বাই ভি, এটা আসলে কি বস্তুর কতটুকু অংশ ডুবে আছে, ঠিক আছে, ডুবন্ত অংশ লিখতে পারি, ঠিক আছে, ডুবন্ত অংশ, তার টোটাল আয়তনের কত অংশ ডুবে আছে সেটা, ঠিক আছে। এবং এটার মানটা কোথা থেকে পাবো, রো এস বাই রো এল এর মান থেকে, কিন্তু এটার অনুপাত থেকে কিন্তু আমি কত অংশ ডুবে আছে সেটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। আমরা এতক্ষণ যে তিনটা কেস পড়ছি, এই তিনটা কেসকে সামারাইজ করে এই স্লাইডে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু যে কোনো একটা কঠিন পদার্থকে তরলে ছেড়ে দিলে সেই পদার্থটা ডুববে না বাসবে, সেটা কিন্তু আমি ঘনত্বের কম্প্যারিজনের মাধ্যমে বলতে পারি, ঠিক আছে। যদি বলি কঠিন পদার্থের ঘনত্ব রোএস এবং তরল পদার্থের ঘনত্ব রোএল, তাহলে রোএস যদি রোএলের থেকে বড় হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। যদি দুইটা ঘনত্ব সমান হয় তাহলে কঠিন পদার্থটা ওই তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে, এবং যদি রোয়েলের মানটা বড় হয় ইন দ্যাট কেস বস্তুটা কিছুটা ডুবতে থাকবে এবং কিছুটা বাঁচতে থাকবে, ঠিক আছে, যেটা ডুবন্ত প্লাস বাসন্ত কেসটিতে পড়ছিল, ঠিক আছে। তো আমরা এগুলারই কিছু বাস্তব এক্সাম্পল নেক্সট স্লাইডে দেখতে পারবো। লোহার টুকরা পানিতে ডুবতে থাকে, একই লোহায় তৈরি জাহাজ পানির উপরে ডুবন্ত বাসন্ত অবস্থায় থাকে, আবার একই লোহায় তৈরি সাবমেরিন পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে। একই পদার্থের তৈরি বাট তিনটি ভিন্ন ভিন্ন বিহেভিয়ার কেন। তো এটা এক কথায় অ্যান্সার দিতে হলে আমরা বলতে পারি কি, প্রথম ক্ষেত্রে লোহার টুকরার যে ঘনত্ব রয়েছে সেটা পানির ঘনত্বের থেকে অনেক বেশি হয়, দ্যাট ইজ ওয়াই এটা পানিতে ডুবতে থাকে। সাবমেরিনের ক্ষেত্রে সাবমেরিনের যে অ্যাভারেজ ডেন্সিটি সেটা পানির ডেন্সিটির সমান হয়, দ্যাট ইজ ওয়াই এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। আর জাহাজের ক্ষেত্রে, লোহার জাহাজের ক্ষেত্রে তার যে অ্যাভারেজ ডেন্সিটি রয়েছে সেটা কিন্তু পানির ডেন্সিটি থেকে অনেক কম হয়, দ্যাট ইজ ওয়াই এটা ডুবন্ত বাসন্ত অবস্থায় থাকে। এখন কোয়েশ্চন করা যেতে পারে যে তার ডেন্সিটি এভাবে চেঞ্জ হচ্ছে কেন। তো আমরা ডেন্সিটি রো সমান কি জানি, এম বাই বি, তাই না। তো এখানে ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, রো কিন্তু কমতে থাকবে, তাই না। তো আমরা প্রথম কেসে যাই, প্রথম কেসে কিন্তু লোহার টুকরাতে কোনো রকম ভিতরে কোনো রকম বাতাস থাকে না, তো বাতাস না থাকাতে এটার ভলিউমটা অনেক কম হয় এবং এর ডেন্সিটি অনেক বেশি হয়, ভলিউম কম মানে ডেন্সিটি বেশি, ঠিক আছে। দ্বিতীয় কন্ডিশনে কী হয়, সাবমেরিনের ক্ষেত্রে এটাকে এমনভাবে মডিফাই করা হয় যাতে এর ভলিউমটা এমনভাবে বৃদ্ধি পায় যাতে এর যে ঘনত্ব, যে অ্যাভারেজ যে ঘনত্বটা সেটা পানির ঘনত্বের সমান হয়, ঠিক আছে। এই ভলিউমটা কেবল লোহার ভলিউম না, এখানে পুরো সাবমেরিনের ভলিউমের মধ্যে লোহার ভলিউম প্লাস ভিতরে বাইরের ভলিউম দুইটাই কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে। তৃতীয় উদাহরণে কি আছে, লোহার জাহাজ, লোহার জাহাজের যে সম্পূর্ণ ভলিউম সেটা হবে কি লোহার ভলিউম প্লাস এখানে যে বাতাস থাকবে সেটার সমান কিন্তু, ঠিক আছে। এমনি লোহার ভলিউম অনেক কম, বাট এখানে কিন্তু বাতাসের যে ভলিউম সেটাও কিন্তু অ্যাড হচ্ছে, সো দ্যাট ইজ এটার ভলিউমটা অনেক বেশি বাইরে যায়, এই ভলিউমটা
বেশি বাড়ার কারণে ঘনত্ব কিন্তু অনেকটাই হ্রাস পায়, অ্যান্ড এটা পানির ঘনত্ব থেকে অনেক কম হওয়াতে লোহার তৈরি জাহাজ ইজিলি পানিতে ভাসতে থাকে। আমরা পরবর্তী স্লাইডে আরও একটি এক্সাম্পল দেখব, সেটা কি বরফ পানিতে কেন ভাসে। বরফ পানিতে ভাসার রিজন হলো বরফের যে ঘনত্ব রো আইস সেটা কিন্তু পানির ঘনত্বের থেকে কম হয়, তো দ্যাট ইজ ওয়াই বরফ পানিতে ভাসতে থাকে। ঠিক আছে, এখন কোয়েশ্চেন করতে পারো বরফ কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও এর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম কেন হয়। পানির ঘনত্ব ম্যাক্সিমাম হয় 4°C তাপমাত্রায়, এবং এটার মান কত হয়, এটার মান রো ম্যাক্স সমান আমরা লিখতে পারি 10³ kg/m³। ঠিক আছে, যদি আমি তাপমাত্রা 4°C থেকে বাড়ায়ও দেই, থিটা গ্রেটার দেন 4°C, থিটা লেস দেন 4°C, তাপমাত্রা যদি কমায়ও দেয়, তারপরও কী হবে, এই ক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাবে, ঘনত্ব হ্রাস পাবে, এই ক্ষেত্রেও ঘনত্বটা হ্রাস পাবে, তাই না? তো এখন বলতে পারো যে ঘনত্ব কেন হ্রাস পাচ্ছে। তো আমরা ঘনত্বের যে ডেফিনেশন, ঘনত্ব রো সমান আমরা কি জানতে পারি, m/v। এখানে এমটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, এমটাকে আমরা কনস্ট্যান্ট নিতেছি। আমরা দেখবো কি এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ভি বাড়লে কি হবে, রো কমবে, এবং ভি কমলে রো কি হবে, বাড়বে। ঠিক আছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে টি বাড়ার সাথে সাথে কিন্তু ভলিউমটা নর্মালি বাড়তে থাকে। ঠিক আছে, তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে যেহেতু ভলিউম বাড়ে, তো দ্যাট ইজ ওয়াই এই পাশে অবশ্যই রো এর মানটা কমতে থাকবে, মেক সেন্স। তো একই রুলস অনুসারে বাম পাশে যখন আমি যাওয়ার কথা ছিল, সেদিকে কি হবে, তাপমাত্রা কমানোর সাথে সাথে কি ভলিউম কমার কথা ছিল না, বাট এখানে হয় আসলে ব্যতিক্রমটা। অ্যাকচুয়ালি 4°C তাপমাত্রার পরে আমি যদি আরও তাপমাত্রা কমাতে যাই, ইন দ্যাট কেস পানির ভলিউম কমে না, উল্টা পানির ভলিউমটা বাড়তে থাকে। সেই বাড়ার একটা রিজন আছে, যেটা তোমরা উপরে ক্লাসে গেলে ভালো করে বুঝতে পারবা। আমি অল্প একটু বলে রাখি। অ্যাকচুয়ালি পানিতে হাইড্রোজেন বন্ধন থাকে, এবং এই হাইড্রোজেন বন্ধনের কারণে পানি ভৌত অবস্থা তরল বা লিকুইড অবস্থায় থাকে, অ্যান্ড এটাকে যখন আমরা ঠান্ডা করে নিয়ে আসি বা 0°C তাপমাত্রার কাছাকাছি নিয়ে আসি, তখন কি হয়, এই হাইড্রোজেন বন্ধনটা স্থায়ী হয়ে যায় এবং এটা একটা ক্রিস্টাল আকার ধারণ করে, অ্যান্ড এটার মাঝখানে অনেক বয়েড থাকে। তো এখানে বয়েডের কারণে ভলিউমটা বাইরে যায়। ঠিক আছে, আর পানিতে থাকা অবস্থায় এখানে আসলে কি হাইড্রোজেন বন্ধনও থাকে, এবং এখানে পানির কণাগুলো মুভ করতে পারে। এই মুভ করার কারণে পানির যে অ্যাভারেজ যে ভলিউমটা সেটা কিন্তু কম থাকে। তো দ্যাট ইজ ওয়াই পানি যখন বরফে কনভার্ট হয়ে যায় বা তার তাপমাত্রা কমায় যখন আমি বরফ বানায় ফেলি, তখন কী হবে, এই হাইড্রোজেন বন্ধনের কারণে এটা ক্রিস্টাল যে ফর্মটা গঠন করে, সেটার কারণে এটার অ্যাভারেজ ভলিউমটা বাইরে যায়, অ্যান্ড অ্যাভারেজ ভলিউমটা বাইরে যাওয়ার কারণে এখানে ডেন্সিটি কিন্তু কমে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ডেন্সিটি কমে, এই জায়গাটা কিন্তু ব্যতিক্রমটা ঘটে। আই হোপ বুঝতে পারছো কেন বরফ পানিতে ভাসে এবং কেনই বা বরফের ঘনত্ব পানির থেকে কম হয়। তো আজকের লেকচারে কোনো রকম প্রবলেম থাকলে, কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, তোমরা কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।